স্বামী ব্রহ্মানন্দের কথা। স্বামী ভূতেশানন্দ। স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট। সংঘ পরিচালনার ক্ষেত্রে যাকে রুল করা, শাসন করা বলে, সেরকম ভাবে তিনি সংঘকে চালাতেন না। বেশিরভাগ সময়ই তিনি মৌন থাকতেন, কথা কম বলতেন। তার নেতৃত্বে সংঘ এইভাবে চলেছে। সাধারণ দৃষ্টিতে যাকে লেখাপড়া বলে তা তার খুব বেশি ছিল না। সেদিক দিয়ে তিনি শ্রী রামকৃষ্ণের সন্তান হবার উপযুক্ত। তবে তিনি এন্ট্রান্স ক্লাস অবধি পড়েছিলেন, কিন্তু ঠাকুর বলতেন রাখালের রাজবুদ্ধি, সে একটা রাজ্য চালাতে পারে। তাই স্বামীজি এই রামকৃষ্ণ সাম্রাজ্য পরিচালনার ভার মহারাজের উপর ন্যস্ত করেছিলেন। রামকৃষ্ণ সংঘে মহারাজ বলতে স্বামী ব্রহ্মানন্দকে বোঝায়, যেমন স্বামীজি বললে স্বামী বিবেকানন্দকে বোঝায়, অথবা তাকে বলা হয় রাজা মহারাজ। রাজা নামটি স্বামীজির দেওয়া। ওই যে ঠাকুর বলতেন রাখালের রাজবুদ্ধির কথা, তার রাজ্য চালনার ক্ষমতার কথা, তা থেকেই স্বামীজি বলতেন রাখাল আমাদের রাজা। আরেকটি কারণে শ্রী রামকৃষ্ণ সংঘে তাঁর একটি বিশিষ্ট স্থান ছিল। তিনি ছিলেন ঠাকুরের মানসপুত্র। সেজন্য তাঁকেই স্বামীজি সংঘের নেতৃত্বে বসিয়েছিলেন এবং বসিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। মহারাজ কারো প্রতি নির্মম ব্যবহার করতে পারতেন না, এবং অপর কেউ করছে দেখলে তিনি ব্যথা পেতেন। তার স্বভাব ছিল এতই কোমল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ। ঠাকুরের মতো খেলার সময় ধর্ম বিষয়ক গান গাইতেন। অনেক বিষয়ে ঠাকুরের সঙ্গে তার সাদৃশ্য ছিল। আবার স্বামীজির মতো তিনিও তার সঙ্গীদের নেতা ছিলেন। তবে ঠাকুর অখ্যাত গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের বাইরে তাদের কোনো খ্যাতি ছিল না, কিন্তু মহারাজ জন্মেছিলেন সম্ভ্রান্ত জমিদার বংশে। ঠাকুর বলতেন সংসারী লোকের সঙ্গে কথা বলতে বলতে আমার কান ঝালাপালা হয়ে গেল। মন এত ঘোরতর সংসারী লোকের সঙ্গে থাকতে পারে না। একটি শুদ্ধ সত্য ছেলে যদি আমার কাছে থাকতো, তাহলে বেশ আনন্দে থাকা যেত। একদিন দেখলেন বটতলায় একটি ছেলে দাঁড়িয়ে। হৃদয়কে সেই দর্শনের কথা বলতে তিনি বললেন, মামা, তোমার ছেলে হবে? পরে একদিন ভাব চক্ষে দেখলেন গঙ্গায় একটি পদ্ম ভাসছে, তার উপর বালক শ্রীকৃষ্ণ তার এক বালক সখার সঙ্গে নাচছেন। রাখাল মহারাজকে যখন প্রথম ঠাকুর দেখলেন, তখনই তার মনে হলো এই তো সেই ছেলেটি যাকে কৃষ্ণ সখারূপে তিনি গঙ্গায় দেখেছিলেন। দৈববাণী শুনেছিলেন, রাখাল তোমার মানস পুত্র, তোমার কাছে থাকবে, তোমার ভাবের ধারণা করতে পারবে। ঠাকুরের কাছে আসবার আগেই রাখালের বিবাহ হয়েছিল। অল্প বয়স থেকেই তার সংসারে মন নেই দেখে তার বাবা, যিনি একজন বিষয়ী লোক, স্থির করলেন ছেলের মনকে সংসারে আকৃষ্ট করতে হলে তাকে বিয়ে দিতে হবে। দৈব বিধানে বিয়ে হলো একটি ভক্ত পরিবারের মেয়ের সঙ্গে। ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত মনমোহন মিত্রের বোনের সঙ্গে তার বিবাহ হয়। মনমোহনই মহারাজকে ঠাকুরের কাছে নিয়ে যান। প্রথম দর্শনেই ঠাকুর তাকে চিনলেন, কিন্তু তা প্রকাশ না করে তাকে সস্নেহে গ্রহণ করলেন। মহারাজও অন্তরে ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেন। মহারাজ বাল্যে মাতৃহারা হওয়ায় বিমাতা তাকে লালন পালন করেছিলেন, কিন্তু বিমাতা সাধারণ বিমাতৃসুলভ ব্যবহার করেননি। মহারাজকে তিনি খুব স্নেহ করতেন। ঠাকুরকে প্রথম দেখেই মহারাজ ঠাকুরের ভিতর যেন তার স্বর্গগতা মাকে দেখতে পেলেন এবং মাতৃভাবে ঠাকুরকে গ্রহণ করলেন। বিচিত্র ব্যাপার, স্বামী শিবানন্দ ঠাকুরকে মাতৃভাবে গ্রহণ করেছিলেন। তবে মহারাজ যেমন ঠাকুরের সঙ্গে অসংকোচে ব্যবহার করতেন, অন্য পার্ষদরা তা করেননি। ঠাকুরকে তিনি প্রথম থেকেই একান্ত আপনার করে নিয়েছিলেন। ঠাকুরও প্রথম থেকেই তার সঙ্গে সেই মতো ব্যবহার করেছেন। ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় মহারাজ যুবক, অল্প বয়সী নন।
কিন্তু ঠাকুরের সঙ্গে তার ব্যবহার ছিল ৪-৫ বছরের বালকের মতো। ছোট ছেলে যেমন মায়ের সঙ্গে ব্যবহার করে সেই রকম। ঠাকুর পরবর্তীকালে বলেছেন, রাখাল খেলার মাঝে ছুটে এসে তাঁর কোলে ঝাঁপিয়ে পড়ত এবং আশ্চর্যের কথা, ছোট ছেলেরা যেমন মায়ের স্তন্যপান করে, মহারাজও তেমনি ঠাকুরের স্তন্যপান করতেন। বিচিত্র হলেও আসলে ঠাকুরের মধ্যে তিনি মাতৃভাবের পরাকাষ্ঠা দর্শন করেছেন বলেই এই ব্যবহার তাঁর পক্ষে ছিল শোভন। পরবর্তীকালে শুনেছি মহারাজের চলাফেরা, অঙ্গভঙ্গি অনেকটা ঠাকুরের মতো ছিল। পিছন দিক থেকে দেখলে মহারাজকে ঠাকুর বলে ভ্রম হতো। পিতা পুত্রের যেমন সাদৃশ্য থাকে সেই রকম। ঠাকুরের সংসর্গে আসার আগেই তার মনে ধর্মভাব প্রবল ছিল এবং সেই প্রেরণাবশে নরেন্দ্রনাথের সঙ্গে তিনিও ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে আসার অল্পদিন পরেই নরেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। আগে থেকেই দুজনের ঘনিষ্ঠ পরিচয় ছিল। ঠাকুরের সান্নিধ্যে তা প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয়। ব্রাহ্ম সমাজের সভ্য হলেও ঠাকুরের কাছে আসার পরে ঠাকুর মন্দিরে গেলে মহারাজের সঙ্গে যেতেন এবং ঠাকুরের দেখা দেখি মা কালীকে প্রণাম করতেন। ব্রাহ্ম সমাজের কট্টর সদস্য স্বামীজি তা দেখে জনান্তিকে মহারাজকে বলেন, তুমি না ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছ, সেখানে দেবদেবীকে প্রণাম করা নিষিদ্ধ। তুমি যে করছো এ তো কপটতা। বন্ধু হলেও স্বামীজির দৃঢ় ব্যক্তিত্বের সামনে তিনি যেন ওই কথায় জড়সড় হয়ে গেলেন, কোনো জবাব দিতে পারলেন না। ঠাকুর তাঁর সন্তানকে রক্ষা করবার জন্য স্বামীজিকে বললেন, তুই ওকে বকেছিস? তুই না মানিস, ওকে বারণ করিস কেন? ঠাকুরের কথায় স্বামীজি নিবৃত্ত হন। সগুণভাবে ভগবানকে আস্বাদন করার আকাঙ্ক্ষা তাঁর অন্তরে ছিল বলেই সেই ভাবটি মহারাজের ব্যবহারে ফুটে উঠেছিল। ঠাকুরের ব্যক্তিত্ব যেমন স্বামীজিকে পরিবর্তিত করে দিয়েছিল, তেমনি ঠাকুরের সান্নিধ্যে এসে মহারাজও স্বামীজির ব্যক্তিত্বের প্রভাব থেকে কতকটা মুক্ত হলেন। কিন্তু দুজনের ঘনিষ্ঠ বন্ধুত্ব চিরকাল ছিল। স্বামীজি বলতেন, আমি জানি সবাই আমাকে পরিত্যাগ করলেও রাখাল কখনো করবে না। মহারাজের উপর তাঁর এমনই বিশ্বাস ছিল। লেখাপড়ায় মহারাজের মন ছিল না, কিন্তু অসাধারণ বুদ্ধি ছিল। সেই অসাধারণ বুদ্ধির পরিচয় পেয়েই স্বামীজি প্রথম থেকেই তাঁকে সংঘের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছিলেন। ঠাকুর স্বয়ং স্বামীজিকে সংঘ নেতা নির্বাচন করে গিয়েছিলেন। স্বামীজি আবার তার উত্তরাধিকারী রূপে মহারাজকে নির্বাচন করেছিলেন। কিভাবে এই দায়িত্ব তিনি পালন করেছেন তার কিছু কিছু দেখবার সুযোগ আমাদের হয়েছে। ঠাকুরের কাছে যখন মহারাজ ছিলেন তখন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ধ্যান ধারণা, কঠোর তপশ্চর্যা করেছেন। তারপর ঠাকুরের স্থূল শরীর সংবরণের পর তার অন্যান্য সন্তানদের মতো মহারাজও তীব্র বৈরাগ্যের প্রেরণায় পাহাড়ে পর্বতে তপস্যায় চলে যান। আরও উদ্দীপ্ত হয়ে তিনি তপস্যায় নিমগ্ন হন। তপস্যাপ্রবণ ওই ভাবটি বরাবরই তার ভিতর প্রবল ছিল। মহারাজ ছিলেন ধনীর সন্তান, তিনি আজন্ম বিলাসে লালিত। ঠাকুরের কাছেও তিনি অতি যত্নে বড় হয়ে উঠেছেন, কিন্তু পরে কঠোর তপস্যায় মগ্ন হয়েছেন, নানা জায়গায় তপস্যায় কাটিয়েছেন। বৃন্দাবনের কাছে কুসুম সরোবর আছে, সেখানে সাধুদের ত্যাগ না করে উপায় নেই। কারো কিছু থাকলে চোর ডাকাতের হাতে প্রাণ যাবে, কারো কাছে একটি কম্বল থাকলেও চোরে এসে নিয়ে যাবে। সেখানে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে তিনি শীত কাটাতেন, যা চোরেও নেবে না। আর ভিক্ষার মধ্যে পাওয়া যেত শুধু রুটি, তাই জলে ভিজিয়ে নরম করে তিনি খেতেন। দিনান্তে এই ভোজন, আর বাকি সময় ধ্যান ধারণায় মগ্ন থাকা। তিনি আর স্বামী তুরীয়ানন্দ একসঙ্গে তপস্যায় ছিলেন। যে ঘরে মহারাজ থাকতেন সেই ঘর আমরা পরে দেখে এসেছি। ঠান্ডা পাথরের বাড়ি, শীতের সময় দারুণ ঠান্ডা। আশেপাশে দরিদ্র লোকের বাস। কোনো সাধু ভিক্ষা করতে গেলে তারা আর কি দেবে, তারা শুকনো রুটি দিত, তাতেই জীবন ধারণ। কিন্তু মহারাজের কোনো ভ্রুক্ষেপ ছিল না।
এমনই তপস্যার ভাব মহারাজের চিরকাল ছিল, এবং পরে সাধু ব্রহ্মচারীদের ভিতর যাতে এই ভাব সবসময় জাগ্রত থাকে, এই জন্য জ্বলন্ত ভাষায় ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন তিনি। তার শিক্ষার বৈশিষ্ট্য হলো কখনো রূঢ় কথা বা নীতিবাক্য বলে তিনি শিক্ষা দিতেন না, কিন্তু এমন স্নেহপূর্ণ ব্যবহার করতেন তারা শুধরে যেত। এমনকি সাংসারিক বিষয়েও পূর্ণ অভিজ্ঞতা নিয়ে তিনি এমন উপদেশ দিতেন যে লোকে অবাক হয়ে যেত। এই জন্য মহারাজের কাছে সব রকমের লোক আসতো। ভগবানের পথের পথিক যারা, তারা তো আসতেনই, আবার বিষয়ী লোকেরাও বৈষয়িক পরামর্শ নিতে আসতেন। ঠাকুর যে বলেছিলেন রাজা একটা রাজ্য চালাতে পারে, সেই রাজ্য চালাতে হলে সব রকম লোকের সঙ্গে ব্যবহার করতে হয়, তা তিনি পারতেন। মহারাজ সংঘের নিয়ম কানুনের বড় একটা ধার ধারতেন না। কিরকম করে তিনি সংঘ চালাতেন সে সম্বন্ধে প্রাচীন সাধুদের মুখে আমরা শুনেছি, বিশেষ করে স্বামীজির শিষ্য স্বামী শুদ্ধানন্দের কাছে। স্বামী শুদ্ধানন্দ মঠের গোড়ার দিকে সংঘের পরিচালক বৃন্দের অন্যতম এবং জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সংঘ পরিচালনার জন্য পরিচালক বৃন্দের মাঝে মাঝে মিটিংয়ে বসা প্রয়োজন হয়। মহারাজ মঠের প্রেসিডেন্ট, তিনি না বললে কি করে মিটিং হবে? শুদ্ধানন্দ মহারাজ বললেন, মহারাজ আমাদের একটা মিটিং ডাকা দরকার। মহারাজ উত্তর দেন, এখন থাক, আমার শরীরটা ভালো না। তিনি মিটিং পছন্দ করতেন না, বলতেন মিটিংয়ের নামে আমার জ্বর আসে। সহজে মিটিং করতে তিনি রাজি হতেন না, অনেক সাধাসাধি করলে তবে রাজি হতেন। স্বামী শুদ্ধানন্দ হয়তো মঠে উপস্থিত নেই, পরিচালকদের অন্যান্যরা বললেন, মহারাজ একটা মিটিং করা দরকার। মহারাজ বললেন, সুধীর নেই তো, মিটিং কি করে হবে? মিটিং যখন হয় মহারাজ চুপ করে বসে থাকেন আর একটু একটু তামাক খান। সবাই আলোচনা করছেন, মহারাজ কিছু বলছেনই না। সব তর্ক বিতর্ক শেষ হলে হয়তো স্বামী শুদ্ধানন্দ বললেন, মহারাজ এখন সিদ্ধান্ত কি হবে? মহারাজ বলে দিলেন, এই করো। যা বলে দিলেন তাই লেখা হলো। মহারাজ অত যুক্তিতর্কের ভিতর যেতেন না, কিন্তু সকলেই জানত যে এই পুরুষের সিদ্ধান্ত অভ্রান্ত। তর্কের ভিতর দিয়ে নয়, অতীন্দ্রিয়ের ভিতর দিয়ে তার এই সিদ্ধান্ত। কাজেই বিনা দ্বিধায় সকলে তার সিদ্ধান্তকে মেনে নিতেন। মহারাজের পরিচালনা ছিল এই রকম। তাকে সকলেই অত্যন্ত শ্রদ্ধা করতেন, এবং সে শ্রদ্ধা ভয় মিশ্রিতও বটে। সকলেই তাকে ভালোবাসতেন, কিন্তু সেই সঙ্গে তার নির্দেশকে কেউ লঙ্ঘন করার কথা চিন্তা করতে পারতেন না। একবার বাবুরাম মহারাজ মঠের সবজি বাগান থেকে কোনো ভক্তকে দু একটা লাউ দিয়েছেন। বাগানের কাজ বাবুরাম মহারাজই করেন, তিনি দু একটা লাউ কাউকে দিতেই পারেন, কিন্তু মহারাজ শুনে তার সঙ্গে কথা বন্ধ করে দিলেন। বাবুরাম মহারাজ প্রথমে বুঝতে পারছেন না কি ব্যাপার। তারপর মহারাজের কাছে গিয়ে বললেন, বলো কি তোমার মনের ভাব? মহারাজ কিছু বললেন না, চুপ করে আছেন। বাবুরাম মহারাজ বুঝলেন ভক্তকে লাউ দেওয়া তাঁর অন্যায় হয়েছে। তখন মহারাজের সামনে দণ্ডবত হয়ে প্রণাম করে বললেন, ভাই ক্ষমা করো। মহারাজের চেয়ে বাবুরাম মহারাজ বয়োজ্যেষ্ঠ ছিলেন, কিন্তু মহারাজের কাছে এইরকম নত হয়ে থাকতেন। মহারাজের ভাব হচ্ছে মঠের সম্পত্তি ঠাকুরের সম্পত্তি, সেই সম্পত্তির ওপরে কারো অধিকার নেই, এমনকি স্বামী প্রেমানন্দেরও নয়। এদিক দিয়ে দেখলে মহারাজ নিজেও কর্তৃত্ব করতেন না। একবার একটা বিশেষ কারণে মঠের কিছু দেনা হয়েছে। কিরকম দেনা? এক ফান্ড থেকে কিছু টাকা নেওয়া হয়েছে, পরে শোধ হয়ে যাবে। স্বামী শারদানন্দ এই ব্যবস্থা করেছিলেন। ব্যাস, মহারাজ গুম হয়ে গেলেন, আর কথাবার্তা নেই। কি হয়েছে কিছু বলেন না। শেষকালে বললেন, শাকের কড়ি মাছে যাবে? শারদানন্দ মহারাজ বললেন, আর এরকম হবে না। এরকম ছোটখাটো ব্যাপারেও মহারাজের শাসন ছিল বড় কঠিন, এক চুল এদিক ওদিক হবার উপায় ছিল না।
তার নির্দেশ ছিল মঠ মিশন যেন কোনোদিন ধার করে কিছু না করে। তার ইচ্ছায় একটি পয়সা কোথাও ঋণ করবার উপায় ছিল না। তিনি বলতেন, তোমরা সন্ন্যাসী, তোমরা কিভাবে ঋণ শোধ করবে, কার উপর দায়িত্ব বর্তাবে, এসব চলবে না। এইভাবে মঠ মিশন প্রথম থেকেই স্বনির্ভর হয়ে গড়ে ওঠার শিক্ষা পেয়েছে মহারাজের কাছ থেকে। এইরকম ঘটনা আরও আছে। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন মঠ মিশনের একজন দিকপাল। দক্ষিণ ভারত তিনি উজ্জ্বল করেছিলেন। তিনি মাদ্রাজ মঠে মহারাজকে নিয়ে যেতেন এবং তাকে ঠাকুরের সমমর্যাদা দিতেন। একবার তার কি কথায় বা কাজে মহারাজের মনে একটু অসন্তোষ হয়েছে, কিন্তু কথায় কোনো কিছু প্রকাশ করেননি। শুধু শশী মহারাজ মাদ্রাজ যাবার জন্য বললে তিনি আর মাদ্রাজ যেতে চাইলেন না। শশী মহারাজ বুঝলেন তাঁরই কোনো ভুল হয়েছে। তিনি এসে মহারাজের পায়ে পড়ে বললেন, রাজা, তোমার এ কি বুদ্ধি? আমি কি একটা মানুষ যে আমার ওপর তুমি রাগ অভিমান করো? আমার মতো কত শশী তোমার প্রস্রাবে বেরিয়ে যায়। মহারাজ তাঁর বিনয়ে অভিভূত হয়ে গেলেন, আবার মাদ্রাজ গেলেন। পরস্পরের প্রতি তাদের এমন শ্রদ্ধা ছিল বলে সংঘ এইভাবে গড়ে উঠেছে। ঠাকুর তার সন্তানদের চিহ্নিত করে প্রত্যেকের জন্য এক একটি বিশেষ স্থান দিয়ে গিয়েছেন। মহারাজকে স্বামীজির পরেই সংঘ নেতা নির্বাচিত করে গিয়েছিলেন তিনি স্বয়ং। তিনি ঠাকুরের সন্তান, এই ছিল তার পরিচয়। ঠাকুরের সন্তানদের মধ্যে তার চেয়ে আরও বিদ্বান অনেকেই ছিলেন। তার বাগ্মিতাও ছিল না, কখনো সভা সমিতিতে বক্তৃতা দেননি, কিন্তু আইন কানুন ভালো জানতেন। তার বাবা জমিদার ছিলেন, উত্তরাধিকার সূত্রে তিনি শাসন বুদ্ধি পেয়েছিলেন। তিনি জানতেন কখন কি করতে হয়, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি ছিল প্রধান। এই আধ্যাত্মিকতার বলেই তিনি সকলকে প্রভাবিত করতেন, সংঘকে সেইভাবেই তিনি নিয়ন্ত্রিত করতেন। একবার কাশীতে সেবাশ্রম ও অদ্বৈত আশ্রমে সাধুদের ভিতর কোনো এক বিষয়ে মনোমালিন্য হয়েছে। সকলেই তো মানুষ, মাঝে মাঝে তাই ভুল বোঝাবুঝি হয়। সাধুদের পরস্পরের মধ্যে বনিবনার অভাবে সেখানে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সকলে মহারাজকে বললেন, আপনি না গেলে সুরাহা হবে না, আপনাকে যেতে হবে। মহারাজ যেন অনিচ্ছা সত্ত্বেও গেলেন। গিয়ে কাউকে শাসন করা বা পরামর্শ দেওয়া নয়, কোনো বিচার বিতর্ক বা আলোচনা নয়, তিনি জপ ধ্যান করতে আরম্ভ করলেন। তার দেখা দেখি সকলেই বিবাদ বিতর্ক ভুলে জপ ধ্যান করতে লাগলেন। কার দোষ কার অন্যায় এসব কোনো কথাই হলো না। দেখা গেল তার সান্নিধ্যে পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়ে সব শান্ত হয়ে গিয়েছে। মহারাজের নেতৃত্বের ছিল এই ধারা, কাউকে বুঝিয়ে সমতে নিয়ে আসা নয়, নিজের ব্যক্তিত্বের প্রভাবে অপরকে তার অনুবর্তী করতেন। বলতেন, আধ্যাত্মিক জীবনে যখন কোনো কারণে আধ্যাত্মিকতার ত্রুটি হয়, তখনই নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই যাতে আধ্যাত্মিকতার বৃদ্ধি হয় তা করলেই সব শান্ত হয়ে যাবে। কার কি শক্তি, কে কিভাবে সঙ্গে কাজ করছে, কাকে কিভাবে চালাতে হবে, সব তিনি জানতেন। কাকে দিয়ে কোন কাজটি সুষ্ঠুভাবে করানো যায় তা তিনি যেমন জানতেন, তেমনি করিয়েও নিতেন। কোনো বক্তৃতা না দিয়েও মহারাজ ছিলেন সংঘে সর্বজয়ী। এটি তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। মহারাজ অনেক সময় কলকাতায় বলরাম মন্দিরে থাকতেন। মঠে তখন খুব ম্যালেরিয়া হতো। বালক স্বভাব মহারাজ ম্যালেরিয়ার ভয়ে মঠে আসতেন না। একবার তিনি খুব ম্যালেরিয়ায় ভুগেছিলেন, সেই থেকে ছেলে মানুষের মতো ভয় হয়েছিল। ম্যালেরিয়া হয়েছিল বলে তিনি গঙ্গা স্নানেও যেতেন না। তাকে বুঝিয়ে সুঝিয়ে গঙ্গা স্নানে নিয়ে যেতে হতো। তেমনি শ্রী শ্রী মায়ের প্রতি তার অসাধারণ ভক্তি সত্ত্বেও সহজে মায়ের কাছে যেতেন না। ছোট ছেলে যেমন এক বিরাট ব্যক্তিত্বের সামনে সংকোচ বোধ করে, মহারাজ মায়ের কাছে সেই রকম সংকোচ বোধ করতেন। ছেলে মানুষের মতো তাকে ধরে মায়ের কাছে নিয়ে যাওয়া হতো।
মা বাইরে থেকে ফিরেছেন, স্টেশনে তাকে স্বাগত জানাতে সাধুরা অনেকে গিয়েছেন। মহারাজ দূরে দাঁড়িয়ে আছেন, কাছে যাচ্ছেন না। সকলে ধরে তাকে মায়ের কাছে নিয়ে গেলেন। তখন মা 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 বলতে বলতে প্রণাম করে তিনি তাড়াতাড়ি চলে এলেন। মায়ের সামনে তিনি কোনো কথা বলতে পারতেন না। তার প্রবল অনুভূতি কে বুঝবে? একবার মা বললেন, আমার ভার এক যোগিন বইতে পারত, আর শরৎ পারে। একজন বলছে, কেন মা, মহারাজ? মা বললেন, না, ওর অন্য ভাব, ও এত ঝামেলা সইতে পারে না। ছেলেবেলা থেকে জীবনের শেষ পর্যন্ত তার আনন্দে কেটেছে। তিনি দীর্ঘ জীবন পাননি, কিন্তু সংঘের সূচনা থেকে 1922 খ্রিস্টাব্দে শরীর ত্যাগ পর্যন্ত সংঘের পরিচালনা করেছেন। আনুষ্ঠানিকভাবে বলতে গেলে 22 বছর। মহারাজ কেবল তার আধ্যাত্মিকতা ও ব্যক্তিত্ব দিয়ে সংঘ পরিচালনা করেছেন, আর কোনো কিছুর প্রয়োজন তার হতো না। স্বামীজির দেহত্যাগ হয় 1902 খ্রিস্টাব্দে। স্বামীজি যখন ছিলেন তখন মহারাজের উপরেই তিনি সব ভার ছেড়ে দিয়েছিলেন। সাধারণভাবে কোনো ব্যাপারে স্বামীজি নিজে সিদ্ধান্ত নিতেন না, শুধু বকুনি দেওয়া ছাড়া। স্বামী শারদানন্দ সম্পাদক হিসাবে সংঘের প্রত্যক্ষ পরিচালনার কাজ করতেন। মহারাজ ওইসবের ভিতরেই যেতেন না, কিন্তু সংঘের আধ্যাত্মিক জীবন সম্পর্কে তিনি সর্বদা সচেতন ছিলেন এবং সর্বত্র তাঁর তীক্ষ্ণ দৃষ্টি থাকত। অথচ মানুষ তাকে মনে করত তিনি বিলাসী। বাইরে বোঝা যেত না, এইরকম অদ্ভুত ছিল তার ব্যবহার। মহারাজ তো একেবারে মহারাজ, সব সময় রাজা রাজরার মতন ব্যবহার। দোলের সময় তিনি খুব আনন্দ করতেন। একবার দেখেছি, আবির এসেছে আর আবির গোলবার জন্য ভক্তরা পাঠিয়েছেন গোলাপ জল। তিনি ওই আবির গোলা গোলাপ জল চারদিকে ছড়াচ্ছেন। এ মহারাজের পক্ষেই সম্ভব। আমরা দেখলাম আনন্দের হাট বসেছে। অবশ্য তখন সংবাদপত্রে লেখবার লোক ছিল না যে লিখবে সাধুরা গোলাপ জল ছোড়াছুড়ি করছে। মহারাজ ছিপ দিয়ে মাছ ধরতে ভালোবাসতেন। মহারাজের মাছ ধরা মহাপুরুষ মহারাজ পছন্দ করতেন না, কিন্তু বয়োজ্যেষ্ঠ বলে মহারাজ তাকে ভয় করতেন। তিনি দেখলে বকবেন এবং তিনি দেখতে পাবেন বলে অন্যদের বলতেন, ছিপটা অন্য দিক দিয়ে ঘুরে পুকুর ধারে যা, আমি পরে যাচ্ছি। সাধুরা সেইভাবেই লুকিয়ে যেতেন, আর মহারাজ কিছুক্ষণ পর দু হাত নাড়াতে নাড়াতে যেতেন, যেন হাতে কিছুই নেই। মহাপুরুষ মহারাজ যে বুঝতেন না তা নয়, বুঝতেন এবং হাসতেন। মহারাজ সংঘের নেতা, তা বলে বড় ভাইকে কি সম্মান কম করবেন? তাই তার সামনে দিয়ে ছিপ নিয়ে যাওয়া চলে না। তার ব্যবহারের এমনই একটা সুন্দর মাধুর্য ছিল, এটি দেখবার জিনিস, শেখবার জিনিস। মহারাজ বলতেন, আমরা ঠাকুরের প্রেমে একসঙ্গে আবদ্ধ হয়ে এই সংঘ গড়েছি, সুতরাং এই সংঘের ভিত্তি হলো প্রেম। প্রেম যদি অক্ষুণ্ণ থাকে, সংঘ অক্ষুণ্ণ থাকবে। তিনি বারবার কথা বলতেন এবং সেইভাবেই সকলের সঙ্গে ব্যবহার করতেন, আর সকলের ভিতর যাতে এই জিনিসটি প্রেরণা রূপে কাজ করে তার দিকে বিশেষ দৃষ্টি দিতেন। এটি ছিল তার বৈশিষ্ট্য। সংঘের নেতা হিসাবে তিনি ছিলেন যেমন প্রেম স্বরূপ, তেমনি সংঘকে পরিচালনা করেছেন তার অপূর্ব প্রেমের মাধ্যমে। মহারাজের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। একবার গিরিশবাবুর ভাই অতুলবাবু এক বন্ধুকে মঠে নিয়ে গিয়েছেন। বন্ধুটি কখনো মহারাজকে দেখেননি, তাই সাধু দেখবার জন্য অতুলবাবু তাকে মহারাজের কাছে নিয়ে গিয়েছেন। মহারাজের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি তখন ছেলেদের নিয়ে ফষ্টি নষ্টি করছেন। এরকম অনেকক্ষণ কাটল। অতুলবাবু ভাবছেন, বন্ধুকে নিয়ে এলাম সাধু দেখাতে, আর সাধুর যে কি মুড, একটিও ধর্ম কথা বলছেন না, খালি ছেলেদের নিয়ে রঙ্গরস করছেন। বন্ধুটি কি মনে করবে? এরকম অনেকক্ষণ বসার পর যখন বন্ধুটি উঠছেন, তখন মহারাজ বলছেন, ওগো, আমাদের আবার ভালো কথাও হয়। বন্ধুটি হাত জোর করে চলে গেলেন। অতুলবাবু ভাবছেন, না জানি বন্ধুটি কি ভাব নিয়ে গেল।
রাস্তায় বেরিয়ে বন্ধুটি বলছেন, আজ একজন আনন্দময় পুরুষকে দেখলাম। শুনেছি যারা আত্মানন্দের সন্ধান পান তারা আনন্দময় হন। এমন আনন্দময় পুরুষ আমি কখনো দেখিনি, আজ দেখলাম। অনুরূপ আরেকটি ঘটনা আমরা তার একজন সেবকের কাছ থেকে শুনেছি। মহারাজ তখন ভুবনেশ্বরে আছেন। তার ঘরের সামনের বৈঠকখানায় তিনি অনেক সময় পায়চারি করতেন, কখনো সেখানে বসতেন। একদিন মহারাজ বৈঠকখানায় বসে আছেন, হঠাৎ সেবকদের বললেন, তোরা ভিতরের দিকের দরজাগুলো সব বন্ধ করে দিয়ে বাইরে যা। তিনি কেন এমন কথা বললেন তারা জানে না। তাদের ঔৎসুক্য, কি ব্যাপার। কিছুক্ষণ পরে তিনটি অল্প বয়সী ছেলে ভিতরে ঢুকে মহারাজের সঙ্গে কথাবার্তা আরম্ভ করেছে। কি কথা হচ্ছে সেবকরা কিছুই শুনতে পাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে খুব হাসি তামাশা আর হৈ হৈ হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলল, তারপর তারা চলে গেল। এবার মহারাজ সেবকদের ডাকলেন, দরজা খোলা হলো। ঘটনাটি হলো, তিনজন যুবক কলকাতা থেকে বেড়াতে এসেছে। তখনকার আধুনিক ছেলে, তারা ঠাকুর দেবতা সাধু সন্ন্যাসী মানে না। এসব বিষয়কে তারা তুচ্ছ তাচ্ছিল্য বা বিদ্রূপ করে। তারা একটা হোটেলে উঠেছে। কি কি দ্রষ্টব্য আছে জানতে চাওয়ায় হোটেলের মালিক বলছে, এখানে আর কি এমন আছে, মন্দির আছে, উষ্ণ প্রস্রবণ আছে, আর বেলুড় মঠের সাধু আশ্রম আছে। সেখানে যে মহারাজ আছেন তিনি রাজার মতো আড়ম্বরে থাকেন। তাঁর সোনার গড়গড়া আর কি ঠাটবাট। ছেলে তিনটি বলল, কেন, তাকে কেউ শিক্ষা দিতে পারে না? হোটেলের মালিক বলল, তিনি কত বড় মানুষ, তার কাছে গিয়ে কে কি শিক্ষা দেবে? ছোকরা তিনজন বলল, আচ্ছা, আমরাই দেখব। তাই তারা এসেছিল মহারাজকে শিক্ষা দিতে। মহারাজের কাছে এসে তারা খুব আদর আপ্যায়ন পেল। শুধু তাই নয়, তারা যেমন তাদের সঙ্গে ঠিক তেমনি করে তিনি হাসি তামাশা করলেন। তারা দেখল মহারাজ তো এসবেও আমাদের হারিয়ে দেবেন। তখন মহারাজের কাছে মাথা নুইয়ে তারা চলে গেল। শিক্ষা দিতে এসে মহারাজের কাছেই তাদের শিক্ষা নিতে হলো দিনের পর দিন। তাদের সেই উদ্ধত ভাব চলে গেল, শান্ত বিনয়ী হলো। মহারাজের শিক্ষা দেওয়ার ধারা ছিল এইরকম। তিনি যেন কি করে লোকের ভিতরটা জানতে পারতেন। ঠাকুর যেমন বলতেন, কাচের আলমারির ভিতরে জিনিস থাকলে যেমন দেখা যায়, তেমনি তোমাদের ভিতরটা আমি দেখতে পাই। মহারাজেরও সেই রকম একটা অতীন্দ্রিয় দৃষ্টি ছিল। তিনি প্রত্যেকের ভিতরটা দেখতে পেতেন এবং যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করতেন। আবার এত লাজুক ছিলেন যে কেউ আসছে শুনলে তিনি দেখাই করতে চাইতেন না, বলতেন আমার জ্বর আসছে। কিন্তু যে দর্শনের সুযোগ পেত, প্রশ্ন না করেও তার কাছে বসে সে প্রভাবিত হয়ে যেত। এরকম ঘটনা অনেক আছে। আমরাও আমাদের অপরিপক্ক বুদ্ধি নিয়ে মহারাজের কাছে যখন যেতাম, তখনও তিনি বেশ গল্প স্বল্প হাসি তামাশা করতেন, সৎপ্রসঙ্গও হতেন। আর যেদিন অন্য মুড, সেদিন বলতেন, বাবু আমার পেটটা বড় খারাপ। বুঝতাম আজ আর কথা টথা হবে না, প্রণাম করে চলে আসতাম। তিনি কখন কিরকম থাকবেন তার ঠিক নেই, কিন্তু ব্যক্তিত্বের এমন অদ্ভুত প্রভাব যে কেউ তার দ্বারা প্রভাবিত না হয়ে পারত না। যারা তার কাছে থাকতেন তারা ছিলেন এক একজন দিকপাল, কিন্তু তার কাছে এলে তারা সব যেন একেবারে স্তিমিত। মহারাজের বেশ কয়েকজন সেবক ছিলেন। তাদের ভিতর কেউ গাইয়ে, কেউ বাজিয়ে, কেউ ভালো রান্না করেন, কেউ তার সেক্রেটারি হিসাবে কাজ করেন। খুব আসর জমিয়ে থাকতে তিনি ভালোবাসতেন। যখন যেখানে যেতেন সেখানে কেবল আনন্দের হাট নয়, মহা তীর্থস্থান হয়ে যেত। মহারাজ কাজকর্মের পক্ষপাতী ছিলেন, কিন্তু সাধন ভজনকে ব্যাহত করে নয়। তিনি মঠে থাকলে সকলেরই তার কাছে বসে গল্প করা, ভজন করা চাই। সকলেই মহারাজের সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। বাবুরাম মহারাজকে মঠের কাজ চালাতে হয়। তিনি একদিন বললেন, এত বেলা হয়ে গিয়েছে, ছেলেগুলো এখনো কেউ কাজে যায়নি, কি করে মঠের কাজ চলবে? মহারাজ সেদিন অন্য মুডে ছিলেন। বললেন,
বাবুরামদা, এরা যে ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছে, সে কি কেবল ঘর ঝাড় দিতে, বাগান করতে, তরকারি করতে? এদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছু দেখছো? এমন ভাবে তিনি বলতে আরম্ভ করলেন যে শুনে বাবুরাম মহারাজ স্তম্ভিত। পরে আবার ছেলেদের বলছেন, যাও, কাজ না করলে কি করে হবে, এরকম চলবে না। আবার যখন তিনি সাধন ভজনের কথা বলতেন, তখন আর অন্য কথা নয়, সে জায়গার হাওয়াই তখন যেন বদলে যেত। এমন জোর দিয়ে তিনি বলতেন। তার উপর তার গুরু ভাইদের এবং সব সাধুদের অগাধ বিশ্বাস ছিল। সবাই জানতো যে মহারাজ যা বলবেন তাতে কোনো ভুলচুক থাকবে না। সঙ্গে যতদিন তিনি নেতা রূপে ছিলেন, সেই শেষ দিন পর্যন্ত সকলেরই ধারণা ছিল যে মহারাজের সিদ্ধান্ত বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে গ্রহণ করার মতো, কারণ তা সব সময় সংঘের কল্যাণের জন্য। তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে প্রশ্ন করলে মহারাজ যা বলতেন, সে বিনা বিচারে, বিনা দ্বিধায় তা গ্রহণ করত, কারণ সে জানত মহারাজের মতো কল্যাণকামী তার কেউ নেই। সংঘে মহারাজের সঙ্গে কারো মতভেদ ছিল না। মহারাজ যা বলতেন সকলে নত মস্তকে তা মেনে নিত। এই মহারাজই আবার যখন স্বামীজির নেতৃত্বাধীনে কাজ করেছেন, তখন যেন শশব ব্যস্ত হয়ে থাকতেন। স্বামীজির বকুনি তো আমরা কল্পনা করতে পারি না। এমনও হয়েছে যে সেই বকুনি সহ্য করতে না পেরে মহারাজের চোখে জল পড়েছে। ঠাকুরের মানসপুত্রের চোখে জল। স্বামীজি শশব ব্যস্ত হয়ে বলছেন, রাজা, আমাকে ক্ষমা কর। মহারাজ তখন সাষ্টাঙ্গ হয়ে স্বামীজিকে প্রণাম করছেন, স্বামীজিও সাষ্টাঙ্গ হয়ে মহারাজকে প্রণাম করছেন। গুরু ভাইদের পরস্পরের মধ্যে এই সম্বন্ধ ছিল দেবতাদেরও দ্রষ্টব্য। এ আমাদের কল্পনারও বাইরে। স্বামীজিকে যেমন মহারাজ শ্রদ্ধা করতেন, স্বামীজিও মহারাজকে ঠিক তেমনই শ্রদ্ধা করতেন। অনেকেরই জানা আছে যে স্বামীজি মহারাজকে প্রণাম করে বলেছেন, গুরুবৎ গুরুপুত্রেষু। আবার মহারাজ স্বামীজিকে প্রণাম করে বলেছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমহ পিতা। স্বামীজি বলেছেন, রাখাল, পড়াশোনা করতে হবে। একদিন স্বামীজি একটা পুরানো ইংরাজি বই পড়ে বললেন, বইটি ভারী সুন্দর। মহারাজ যেখানে যান বইটি তার সঙ্গে থাকে, কতটুকু পড়া হলো তার ঠিক নেই। স্বামীজির কথা এরকম বিনা দ্বিধায় তিনি সব সময় মেনে চলতেন। জানতেন ঠাকুরের নির্বাচিত সংঘ নেতা স্বামীজি, স্বামীজির আদেশ ঠাকুরেরই আদেশ। আবার স্বামীজিও ঠাকুরের মানসপুত্র বলে মহারাজকে বলতেন, রাজা আমাদের ভিতর আধ্যাত্মিকতায় রাজা। মহারাজের যারা সাক্ষাৎ শিষ্য, একসময় তাদের মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে মনে করতেন যে তারা একটু উচ্চতর থাকেন। স্বামীজি স্বামী প্রেমানন্দকে বলেছিলেন, বাবুরামদা, তুমি চেলা করো না, তাহলে রাজার চেলা আর তোমার চেলায় লাঠালাঠি চলবে। বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দকে মঠ মিশনে বলা হতো মঠের মা। তাঁর এত প্রবল আকর্ষণ ছিল যে তিনি চেলা করলে আর রক্ষা ছিল না। স্বামীজি তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বুঝে বলেছিলেন, তুমি চেলা করো না। বাবুরাম মহারাজ কখনো দীক্ষা দেননি। তাদের পরস্পরের সম্বন্ধ এমন ছিল যে সেখানে কোনো সংঘর্ষের অবকাশ ছিল না। এমন একটি সম্প্রদায় সৃষ্টি হয়েছিল যেখানে শাসন কেবল প্রেমের শাসন। ছোটখাটো ব্যাপারেও মহারাজের সেই প্রেমের শাসন কম ছিল না। একবার তার সেবকদের একজন, যিনি মহারাজের সেক্রেটারি হিসাবে তার চিঠিপত্র লিখতেন, একজন ভক্তের কাছে একটি ভালো কলম চেয়েছেন। মহারাজ সব লক্ষ্য রাখতেন। বললেন, তুই কেন চাইলি? তিনি বললেন, আমার নিজের তো কলম দরকার নেই, আপনার চিঠিপত্র লিখি সেই জন্য চেয়েছি। মহারাজ বললেন, আজ কলম চাইবি, কাল আর একটা জিনিস চাইবি, চাইতে চাইতে চাওয়া অভ্যাস হয়ে যাবে। তীব্র ভর্ৎসনা। এতটুকু ত্রুটি সহ্য করতে পারতেন না। তার দৃষ্টি সব সময় ত্যাগে এমন প্রতিষ্ঠিত ছিল যে কোনো জায়গায় এতটুকু ব্যতিক্রম দেখলে তিনি সহ্য করতেন না। ঠাকুরের সঙ্গে তার সেই আশৈশবের সম্বন্ধ অক্ষুণ্ণ ছিল।
তিনি সর্বত্র যেন ঠাকুরকে দেখতেন, সেইভাবে ব্যবহার করতেন। সমাধির কথা আমরা শুনি, কিন্তু কারো সমাধি হয়েছে এমন লোক দেখা যায় না। মহারাজের জীবনে সমাধি অহরহ দেখা যেত। মহারাজ তামাক খেতেন, সেবক গড়গড়ায় তামাক দিয়ে গিয়েছেন। মহারাজ স্থির হয়ে বসে আছেন, তামাক পুড়ে যাচ্ছে, কোনো দৃষ্টি নাই। সেবক এসে আবার বদলে দিয়ে গেলেন। তিনি বসে আছেন গড়গড়ার নল মুখে, কিন্তু সমাধিস্থ। তার তামাক খাবার দৃশ্য যারা দেখেছেন তারা বুঝেছেন যে তামাক খাওয়া একটা উপলক্ষ মাত্র। তার মন তখন গভীরভাবে সমাধিস্থ। এই দৃশ্যটি সকলের মনকে এত অভিভূত করত, সেজন্য দৃশ্যটির ফটো রেখে দেওয়া হয়েছে। কারণ এই ভাবটি সকলের মনে গভীর ভগবত ভাবের উদ্দীপনা এনে দিত। মুখটা একটু উঁচু করে তিনি এমনভাবে হাঁটতেন, তার চলনভঙ্গি আমাদের মনে বিশেষ সম্ভ্রম ও শ্রদ্ধার ভাব সৃষ্টি করত। যখন তিনি পায়চারি করতেন তখন সিংহের মতো আপনভাবে পায়চারি করতেন। ঠাকুরের সন্তানদের এই যে আত্মভোলা অন্তর্মুখী ভাব, এটি অন্য কোথাও দেখা যায় না। বড় বড় নাম করা সাধু সন্ন্যাসী আছেন, বড় বড় পণ্ডিত আছেন, খুব সুন্দর বক্তা আছেন, কিন্তু এই আত্মবিস্মৃত ভাব, অন্তরে একেবারে ডুবে যাওয়া, এ অন্যত্র দুর্লভ। এটি ঠাকুরের একেবারে নিজস্ব ভাব। মহারাজ স্থূল শরীরে নেই, কিন্তু তার স্মৃতি সঙ্ঘে আজও ওতপ্রোত হয়ে আছে। কারণ মহারাজ ছাড়া সঙ্ঘকে ভাবা যায় না। তাঁরই তপস্যা যেন ঘনীভূত হয়ে এই সঙ্ঘকে ধরে আছে।